আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি রেকর্ড করব, কিন্তু রেকর্ড করতে ভালো লাগে না। সো আমি জানি কেউই নাই জেগে, সবাই ঘুমিয়েছে। সো রাত বাজে 1টা 23। আমার এই ঘড়ি 1 ঘন্টা স্লো। ওকে, যদি একজন থাকে তার সাথে আমি কথা বলে ক্লাসটা নিই। আমি খুব অল্প সময়ে আমি উদ্ভিদ বিজ্ঞানের সাজেশন দিয়েছিলাম অধ্যায় 2, অধ্যায় 7, 8, 9 এবং 11। তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের 7টা অধ্যায়, আমি 5টা অধ্যায়ের সাজেশন দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই 5টা অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লে তুমি অবশ্যই কমন পাবা, কারণ তোমাদের প্রশ্ন থাকবে 8টা, অধ্যায় তো 7টা। এবং আমি বড় 2টা অধ্যায় 1 আর 4 বাদ দিয়েছিলাম, মানে এটা নিয়ে কথা বলিনি। তো এই কারণে আমি 4 অধ্যায়টা, আর তোমরা নিশ্চয়ই জানো কালকে এসিএস থেকে তোমরা যেটা অনেকে আবদার করেছিল যে আমি যে 5টা অধ্যায়ের সাজেশন দিয়েছি ওইগুলোর উত্তর কিভাবে লিখতে হবে এটার উপর একটা ভিডিও, সো এসিএস পেজ থেকে এবং আমাদের পেজগুলো থেকেও আমরা হয়তো বা লাইভে আসবো, টাইমটা আমরা জানিয়ে দিব। তো আমি একটু খুব দ্রুত, তোমাদের টাইম নষ্ট করব না। আমি কয়জন দেখছো আমি এখনও খেয়াল করি নাই। আচ্ছা, কেউ দেখলা কি না? অন্তত ইউটিউবে তো দেখতে পারবা। ঠিক আছে, শুরু করি। তো প্রথমে আমি আজকের ক্লাসে একই সাথে এমসিকিউ এবং সিকিউ এর ক, খ, গ, ঘ সব কিছুই কাভার করব খুব অল্প সময়। দেখো, এই চ্যাপ্টার থেকে ভাইরাস থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা কোনো না কোনো বোর্ডে। সেটা হলো কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস। যেহেতু ডিএনএ আর আরএনএ ভাইরাস, ভাইরাসের দেহে ডিএনএ আরএনএ দুটোই একসাথে থাকে না। যদি কখনো বলে কোন ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে থাকে, যদি এরকম কখনো বলে, তাহলে আনসার দিবা ইনফ্লুয়েঞ্জা। আনসার দিবা ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জাতে ডিএনএ ও আরএনএ একসাথে থাকে, যদি কখনো এরকম প্রশ্ন আসে। বাট নর্মালি যে সকল ভাইরাসে ডিএনএ থাকে তার নাম ডিএনএ ভাইরাস, যে সকল ভাইরাসে আরএনএ থাকে তার নাম আরএনএ ভাইরাস। তোমরা এখন এক একজন এক একভাবে মনে রাখছো, তাই এখন কোনো নতুন ছন্দ তোমার পড়ার দরকার নাই। বাট আমি একবার বলে দিই, ডিএনএ ভাইরাসের সংখ্যা কম। আমি মনে রাখছিলাম এভাবে যে টিটু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টিনা, মানে টিটু ভাইয়া ভ্যানে করে টিভির সাথে অ্যান্টিনা এবং সাথে হেয়ার হারপিক আর ফুলকপি নিয়ে এলো। ইভেন আব্দুল আলিম স্যারের বইয়ে বলা আছে ডালিয়া মোজাইক ভাইরাস এটাও ডিএনএ ভাইরাস, এটাও ডিএনএ ভাইরাস। তাহলে এইটুকু যদি তুমি মনে রাখতে পারো যে টিটুফাস 2টা ভ দিয়ে ভ্যা ভ্যা, কলিফাস টিআইভি টিভি অ্যান্টিনা, হেয়ার হারপিক ফুলকপি, এই হেয়ারতে হেপাটাইটিস বি, যদি এতটুকু মনে রাখতে পারো তাহলে এর বাদে তোমার যা আছে বইয়ে সব আরএনএ ভাইরাস তুমি কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। কোন বোর্ডে আসবে জানি না, একটা বোর্ডে আসবে। ঠিক আছে। এবং আরেকটা জিনিস মনে রাখো, ডিএনএ মানে দ্বিসূত্রক, কিন্তু এই যে তুমি ছন্দটা পড়লা, এই ছন্দের মধ্যে একটা আছে ক দিয়ে। ক যেহেতু 1 নাম্বার ব্যঞ্জন বর্ণের 1 নাম্বার, ক যেহেতু ব্যঞ্জন বর্ণের 1 নাম্বার লেটার, এটা হলো একসূত্রক। তাহলে ডিএনএ ভাইরাসের সকল ডিএনএ দ্বিসূত্রক, একমাত্র এক্সেপশন সেটা হলো, সরি, একমাত্র এক্সেপশন সেটা হলো কলিফাস। একমাত্র এক্সেপশন সেটা হলো কি, কলিফাস। তো চলো আমরা একটু যাই। তো ডিএনএ এবং আরএনএ ভাইরাসের পার্থক্য অনুধাবনমূলকেও আসতে পারে। একটা জিনিস মনে রাখবা, আর মানে রড ভাববা, আর মানে রড, রড মানে দণ্ড। সো আরএনএ ভাইরাসরা হচ্ছে দণ্ডাকার বা সুতাকার, বাদ বাকি যত গোল ষড়ভুজ ডিম্বাকার এগুলো সবই হচ্ছে ডিএনএ ভাইরাস। আরএনএ ডিএনএ একটু এভাবে চিন্তা করো, কে বেশি গুরুত্বপূর্ণ? ডিএনএ। উদ্ভিদ প্রাণীর মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ? প্রাণী। তাহলে ডিএনএ ভাইরাস এরা প্রাণীকে আক্রমণ করে। আর ব্যাকটেরিয়া যেহেতু প্রাণী, তাই ব্যাকটেরিয়াকেও আক্রমণ করে যে ভাইরাস, তারাও ডিএনএ ভাইরাস। কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া মানে তো নীলাভ সবুজ শৈবাল, এটা উদ্ভিদ, তাই সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে আরএনএ ভাইরাস এবং উদ্ভিদকে আক্রমণ করে হচ্ছে আরএনএ ভাইরাস। এখন কমন সেন্স, ডিএনএ যেহেতু গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ তাকে প্রোটেকশন দিতে হবে, তাই ডিএনএ ভাইরাসের এনভেলপ থাকে, মানে আবরণ থাকে, কারণ তাকে প্রোটেকশন দিতে হবে। এত কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিভিআই এক্সেপশন। আমি বলেছি ডিএনএ ভাইরাসের ডিএনএ হলো দ্বিসূত্রক, এক্সেপ্ট এই যে কলিফাস 5X174, এই নামটাও মনে রাখবা, এবং এদের গোত্রটা পার্ভো ভাইরিডি মনে রাখতে পারলে ভালো। একই রকমভাবে আরএনএ ভাইরাসের আরএনএগুলো হলো একসূত্রক, আরএনএ ভাইরাসের আরএনএগুলো হলো একসূত্রক। মারাত্মক ইম্পর্টেন্ট, দ্বিসূত্রক আরএনএ কার কার আছে? রিও এবং আরবো।
সরি, রিও এবং ধানের বামন রোগ। আরবো দেয়নি, রিও এবং ধানের বামন রোগ। তাহলে ধানের বামন রোগের ভাইরাস এবং রিও ভাইরাস এগুলো তো আরএনএ, কারণ ওই ছন্দের মধ্যে নাই, এবং এই ভাইরাসগুলোর আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। এইটা ভুলবা না। তাহলে যেটা 1 নাম্বার ব্যঞ্জন বর্ণ ক, সেটার ডিএনএ একসূত্রক, আর আরএনএ বেলা দ্বিসূত্রক কার? রিও এবং বামন রোগের ভাইরাস। রিও এবং বামন রোগের ভাইরাস। এখন তুমি কত প্রশ্ন যে আসছে এখান থেকে, এই যে দেখো কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি ডিএনএ ভাইরাস, তাহলে টিটু ভাইয়া ভ্যানেকোরের মধ্যে ওই যে হে আর হারপিক, এই যে হে, তাহলে এটা ডিএনএ ভাইরাস। আবার দেখো কোনটি ডিএনএ ভাইরাস, কোন ভাইরাসে ডিএনএ থাকে, এই যে দেখো টিটু ভাইয়ার টিটু। কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে, এই যে রিও এবং ধানের বামন রোগ। কতবার আসছিল দেখছো, কত বোর্ডে আসছিল, মানে তুমি একটা প্রশ্ন কমন পাবাই। নিচের কোনটি ডিএনএ ভাইরাস, টিটু ভাইয়া ভ্যানে করে, যে ভ্যা ভ্যা থাকলেই সেটা ডিএনএ ভাইরাস। নিচের কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ থাকে, একসূত্রক, 1 নাম্বার ব্যঞ্জন বর্ণ ক, 1 নাম্বার ব্যঞ্জন বর্ণ ক দিয়ে ভাইয়া। কোনটি আরএনএ ভাইরাস, তাহলে টিটু ভাইয়া ভ্যানে করে, যে ভ্যা ভ্যা, এগুলো ডিএনএ ভাইরাস, তাহলে এটা হচ্ছে ভাইয়া আরএনএ ভাইরাস। তাহলে দেখো ইনশাআল্লাহ তুমি একটা প্রশ্ন কমন পাবা। তাহলে যে যে ছন্দ দিয়েই পড়ো না কেন, ডিএনএটা মনে রাখো, বাদ বাকি সব আরএনএ এবং এক্সেপশনটা মনে রাখো। গেল। এইবার আসো আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ, এটাও পরীক্ষা আসতে পারে। আমরা সবসময় বলি এটিএম দণ্ডাকার, এটিএম শামসুজ্জামান হোক বা এটিএম দণ্ডাকার, আলফা আলফা টোবাকো মোজাইক মামস, এটিএম দণ্ডাকার। আচ্ছা, এটা আমরা এভাবে পড়ি, টিব হিব ডেঙ্গু পোল এরা গোল। এইগুলো অন্য বইয়ে আছে, টিব হিব ডেঙ্গু পোল এরা গোল, টিব হিব ডেঙ্গু পোল এরা গোল, টিব হিব ডেঙ্গু পোল এরা গোল। হাবা ঘন, হাবা ঘন, ঘনকে ঘন হচ্ছে হাবা, ঘন হচ্ছে হাবা। এর মধ্যে এই ভ্যাকসিনিয়াটা দেখতে পাউরুটির মতো, মানে ঘন। টি টু, টি এর লেজ আছে, ব্যাঙ্গাচিরো লেজ আছে, টি এর লেজ আছে, ব্যাঙ্গাচিরো লেজ আছে। এটা মনে রাখো, ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হয়, জাস্ট মনে রাখো ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হয়। আর বুলেট, বুলেট নিয়ে কে কাজ করে? র্যাব, র্যাব বুলেট নিয়ে কাজ করে। সো র্যাবডো ভাইরাস হচ্ছে বুলেট। তাহলে বাকিটা হচ্ছে সিলিন্ড্রিকাল। তাহলে কি হলো? এটিএম দণ্ডাকার, টিব হিপ ডেঙ্গু পোল এরা গোল, হাবা ঘন, হাবা ঘন, টি এর লেজ আছে, ব্যাঙ্গাচির লেজ আছে, ডিম খেলে ইনফ্লুয়েঞ্জা হয়। আর র্যাব কি নিয়ে কাজ করে? বুলেট নিয়ে কাজ করে। এই দুইটা জ্ঞানমূলকেও আসে। ব্যাকটেরিও ফাজ কি? তো নামের শেষে ফাজ মানে ভাইরাস। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সে ব্যাকটেরিও ফাজ, যে ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সে সায়ানোফাজ। ব্যাকটেরিও ফাজের এক্সাম্পল হলো টি2, টি4, টি6, এগুলো ব্যাকটেরিও ফাজ। আর LPP1, LPP2 একটু মনে রাখো, এগুলো হচ্ছে সায়ানোফাজ। জ্ঞানমূলকে আসলে শুধু ডেফিনেশন, যদি বলে ব্যাকটেরিও ফাজ বলতে কি বোঝো, তুমি বিশ্বাস করবা না এইটা কি পরিমাণ ইম্পর্টেন্ট জ্ঞানমূলক। ব্যাকটেরিও ফাজ কাকে বলে? তাহলে অবশ্যই তুমি সুন্দর করে লিখবা, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, যেমন টি2 ফাজ। ভাইয়া যেমনটা দিয়ে দিবা, দিয়ে দিলেই তোমার কিন্তু টিচার খুব খুশি হবে। আর একটা জিনিস, কোন ভাইরাসের আবরণ আছে কার নাই? আবরণ আছে মনে রাখবা HIV, CHIV, CHIV, অর্থাৎ এইচতে হারপিস, এইচতে হারপিস, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর HIV-তে HIV, সাথে সিতে করোনা, সিতে করোনা ভাইরাসেরও কিন্তু আবরণ আছে। সেটা এখানে লেখা নেই, অন্য জায়গায় আছে। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব। তার আগে একটাই ভাইরাস আছে, রেট্রো ভাইরাস। রেট্রো মানে পিছনে, রেট্রো মানে পিছনে। দুনিয়ার নিয়ম ডিএনএ থেকে আরএনএ হবে, যাকে বলে ট্রান্সক্রিপশন। কিন্তু এই শালার ভাই উল্টো কাজ করে, সে আরএনএ থেকে এমআরএনএ থেকে ডিএনএ করে, অর্থাৎ ট্রান্সক্রিপশনের উল্টো কাজ করে, যাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। কেন সে এই কাজটা করতে পারে? নামের শেষে এজ মানে এনজাইম, কারণ তার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে দুইটা, এবং এই দুইটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দুইটা আরএনএকে দুইটা ডিএনএতে পরিণত করে, মানে দুইটা আরএনএ থেকে ডিএনএ করে। তাই এদের 2 অণু আরএনএ থাকে, 2 অণু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। ইমার্জিং ভাইরাস, এটা জ্ঞানমূলকে আসবে। ইমার্জিং ভাইরাস মানে আগে এক পোষককে আক্রমণ করত, এখন নতুন পোষককে আক্রমণ করে। মনে রাখবা, সেন বংশ ইমার্জ করেছে, SHEN, সার্স, HIV, ইবোলা, নীলি, নোভেল করোনা। সেন বংশ ইমার্জ করেছে, সেন বংশ ইমার্জ করেছে, পরীক্ষায় আসে। ইমার্জিং ভাইরাস কারা? এটা MCQতে আসে, SHEN, সেন, এবং জ্ঞানমূলকে আসে কাকে বলে। এবং আমরা যদি কিছু প্রশ্ন সলিউশন করি, কোনটি ইমার্জিং ভাইরাস? SHEN, এইচ, এটা ইমার্জিং ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের আকৃতি কি? এটিএম দণ্ডাকার, টোবাকো টি আছে, এটা হচ্ছে দণ্ডাকার। কোনটি গোলাকার? টিব হিপ ডেঙ্গু পোল এরা গোল, টিব হিপ ডেঙ্গু পোল এরা গোল। চিত্রের গঠনটির নাম কি? দেখতে ঘন লাগছে, পাউরুটির মতো লাগছে, সো পাউরুটি তুমি ভ্যা ভ্যা করে খাবা, হ্যাঁ, ভ্যাকসিনিয়া।
নিচের কোনটি দণ্ডাকার? এটিএম, এটিএম, এই যে টি, এটা হচ্ছে দেখো দণ্ডাকার কতবার আসছিল, কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? একমাত্র ভাইরাস এইচআইভি যেটা রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, সে উল্টা কাজ করে, এজন্য তাকে বলে রেট্রো ভাইরাস। বাকি সব সাধারণ ভাইরাস, একমাত্র রেট্রো ভাইরাস হলো এইচআইভি, কারণ সে উল্টো কাজ করে। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। এইবার একটা খুব কমন প্রশ্ন আসে, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, কিংবা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, কিংবা প্রশ্নটা আসে নিচের কোনটি সমগোত্রীয় নয়। চারটা অপশনের মধ্যে তিনটা ভাইরাস থাকে, একটা ব্যাকটেরিয়া থাকে, রাইট? তো ভাইরাস ঘটিত রোগের একটা কমন ছন্দ, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। তুমি যদি এই ছন্দ মনে রেখে এই রোগগুলোর নাম তুমি পড়তে পারো, তাহলে এই রোগ বাদে এই চ্যাপ্টারে যেহেতু ছত্রাক নাই, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে ভাইরাস বাদে ব্যাকটেরিয়ার দিবে, তাহলে ভাইরাসের রোগগুলো যদি মনে রাখতে পারো, বাদ বাকি সব কিছু হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এটা আমার বিশ্বাস তোমাদের যে কোনোভাবে মনে আছে, আমি এভাবে মনে রাখতাম, তাই আমি ট্রিকটা দিয়ে দিয়েছি। হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে ফেলে, এবং কোনটাতে কি হয় আমি লিখে দিয়েছি, বলে আর টাইম নষ্ট করতে চাই না। এখন কোন রোগটা কোন ভাইরাস দিয়ে হয়, কোন রোগটা কোন ভাইরাস দিয়ে হয়, এই যে একটা বিখ্যাত ছক, এটা মনে রাখারও অনেক ট্রিক আছে, এবং আমি বিশ্বাস করি এটা তোমরা পারো। তারপরেও যদি না পারো, আমি জাস্ট ম্যাচিং করে পড়তাম। যেমন একটা জিনিস দেখাই, এখানে তিনটা বসন্ত আছে, সবগুলো আমি দেখাচ্ছি না, তিনটা বসন্ত আছে। তো বসন্তের ভাইরাসের নাম কি? তো দেখো লক্ষ্য করে, তিনটা বসন্ত আছে ভাইয়া, তিনটা বসন্তের ভাইরাসের নামের মধ্যেই কিন্তু ভাইয়া ভ আছে। তাহলে প্রথমে মাথায় গেঁথে রাখো, ব থাকলেই ভ, অর্থাৎ বসন্ত থাকলেই ভ দিয়েই ভাইরাস। এখন কথা হলো, পরীক্ষায় আসছে গুটি বসন্তের ভাইরাসের নাম কি? তাহলে অপশনে যদি ভ দিয়ে একটা থাকে সেটাই উত্তর, ঝামেলা হলো অপশনে তিনটাই আছে ভ দিয়ে, তখন কি হবে শালা, রাইট? তখন আমরা কি করব? তখন আমরা কি করব? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মাথায় রাখবো প্রথমে বসন্ত মানে ভ, যে বসন্তের সাথে জল বসন্ত আছে, জ আছে, তাহলে অবশ্যই সেই ভয়ের সাথে জ ব্যাপারটা থাকবেই, জোস্টার। তাহলে প্রথমে মাথায় রাখো, বসন্ত থাকলেই ভ, ব থাকলেই ভ, যে বয়ের সাথে জ আছে তার নামের মধ্যে জ, জোস্টার থাকবে। এবার আমার সাথে বলো, যেটার মধ্যে ভেড়ি আছে, ভেড়ি এখানেও আছে কিন্তু এখানে জ আছে, যেখানে শুধু বেড়ি আছে, ভেড়ি আছে, তাহলে আমার সাথে সবাই বলো ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ গুটি বসন্ত হলো ভেড়িওয়ালা, আর বাকিটা হচ্ছে গরু, যদিও গরু ভ্যা ভ্যা করে না, হাম্বা করে, যাই হোক বাকিটা হচ্ছে ভ্যা। সো দেখো, এই যে একবার তুমি মিলায় পড়লো, অপশন দেখলেই তুমি কিন্তু পারবা। সো এভাবে ম্যাচিং করে পড়ো। সবাই ভুল করে এই জায়গায়, বার্ড ফ্লু কোনটা দিয়ে হয়, সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হয়। দেখো, বার্ড ফ্লুতে আছে H5N1, সোয়াইন ফ্লুতে আছে H1N1, জাস্ট উল্টা পাল্টা হয়, কোনটা 5-1 কোনটা 1-1। আমার সাথে একবার বলো, সোয়ান, দুটোই ওয়ান, সোয়ান 1-1, সোয়ান 1-1, তাহলে বাকিটা 5-1। তুমি এভাবে একটু মিলাই পড়ো। যেমন দেখো, হামের ভাইরাস কি, সার্সের ভাইরাস কি, জলাতঙ্কের ভাইরাস কি, ডেঙ্গুর ভাইরাস কি, জাস্ট ম্যাচিং করে পড়ো, বারবার পড়ো। হাম তুমি তো এভাবে মনে রাখো, হাম রুবিওলা, সার্স নিপা, জলাতঙ্ক রেবিস। এভাবে না পড়ে তুমি জিনিসটাকে আরো শর্ট করো, বারবার বলো হাড়ু 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 হাড়ু। এখন তুমি ভাবছো এই ভাই কি পাগলা হলো, কি রে ভাই, হাড়ু 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 হাড়ু। তারপর দেখো দেখো, সানি সানি সানি, জ্বরে জ্বরে জ্বরে, হে কি বলে সব, হাড়ু সানি জ্বরে, হাড়ু সানি জ্বরে। মজাটা হচ্ছে এখানে, তুমি বারবার বলছো হাড়ু 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 হাড়ু, তুমি পরীক্ষার হলে সব ভুলে গেছো, কি সব হাড়ু ফাড়ু ভুলে গেছো। কিন্তু ভাই পরীক্ষায় যখন আসবে, হামরোগের ভাইরাসের নাম কি? অপশন এ ধরো লেখা আছে ফ্লাভি ভাইরাস, অপশন এ ধরো লেখা আছে ফ্লাভি ভাইরাস। তুমি তো ছন্দ ভুলে গেছো, হারু না ফারু, কিন্তু তুমি পরীক্ষার হলে মিলাবা, আচ্ছা প্রথম অক্ষরের সাথে ম্যাচ করে পড়ছিলা, তাহলে প্রথমে মিলাও হাফলা, তোমার ব্রেন জীবনেও সাই দিবে না, হাফলা এ শালা এসব তো আমি পড়ি নাই। তারপর অপশন বিতে দেখো লেখা আছে ভেড়িওয়ালা, তুমি আবার মিলাও হাবে, এ হবে এসব কি হাবে টাবে। এভাবে যখনই দেখবা যে রুবিওয়ালা আসছে, তুমি যখনই মিলাবা হারু, তোমার ব্রেন নক করবে, কারণ তুমি কুত্তার মতো 5-6 বার হলেও পড়ছো হারু 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 হারু। ব্যাপারগুলো এরকম, একটু ম্যাচিং করে একটু চিন্তা করে পড়ো, পারবা। কিন্তু ঝামেলা হলো, এই পরীক্ষার আগের রাতে এত চিন্তা ভাবনা তো আসবে না, তাই যে যেভাবে পড়ছো ভাই, যতটুকু পড়ছো সেইটুকু তুমি ধুমধাম রিভাইজ করো। এখন আসো, এই পেপের রিং স্পট থেকে কয়েকবার এমসিকিউ আসছে, পেপের রিং স্পট থেকে রিটেনে একটাবারই প্রশ্ন আসছে, কিন্তু কয়েকবার এমসিকিউ আসছে। সবচেয়ে বেশি যে এমসিকিউটা আসছে, এই যে রিটেনে এটা আসছে, পিআরএসভির ফুল ফর্ম কি, জ্ঞানমূলক। তাহলে পাপায়া রিং স্পট ভাইরাস, সুন্দর করে কথাটা লিখবা, বানান ভুল হলে মার্ক পাবা না। এবং এই ভাইরাসটা আরএনএ ভাইরাস, কারণ আমি তোমাদেরকে বলেই দিছি টিটু ভাইয়া ভ্যানে করে
টিভি অ্যান্টিনা, এই ছন্দ বাদে বাকি সবই আরএনএ ভাইরাস। CHIV, এই 4টা বাদে বাকি সবই আবরণবিহীন ভাইরাস। সো এগুলো আসে না। যেটা আসে ভিভিআই, যে এই ভাইরাসের বাহককে, এই ভাইরাসের বাহক হচ্ছে অ্যাফিড। এটা একটা পোকা। এই 2টা অ্যাফিড আছে, একটাকে বলে জাপ পোকা আর একটাকে বলে সাদা মাছি, বাট পরীক্ষায় বারবার আসে অ্যাফিড। এই যে পতঙ্গ, এই পতঙ্গ দিয়েই এটা ছড়ায়। এখন প্রশ্ন হতে পারে, এক্সট্রা কিছু বলি, যে এই ভাইরাসটা শুধু কি পেঁপেকেই আক্রমণ করে? উত্তর না, পেঁপে ছাড়াও এটা কুমড়াকে আক্রমণ করে। এই ভাইরাসের 2টা টাইপ আছে, পি এবং ডাব্লিউ। মনে রাখবা, পি দিয়েই প্রচুর হয়, এই রোগটা হয়, এবং রোগটা হলো পটি ভাইরাস। এখন এই জীবাণুটা মাত্র 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু পোকার দেহে চলে আসে। এই 15 সেকেন্ড তোমাদের জুওলজি বইয়ে আরেক জায়গায় আছে, রুই মাছ যে শুক্রাণু ডিম্বাণু ছাড়ে যাকে বলে স্পনিং, মনে রাখবা স্পনিংও হয় 15 সেকেন্ডে, স্পনিং হয়, এগুলোকে বলে কোরিলেশন। স্পনিং হয় 15 সেকেন্ড, ওটা জুওলজির পড়া। আর পেপের রিং স্পটের ভাইরাস আক্রমণ করতে সময় লাগে 15 সেকেন্ড। এইটা একবার অনুধাবনমূলকে আসছিল, সেটা হলো যে পেপের রিং স্পট ভাইরাসে পেপের কি ক্ষতি হয়। মেইন 2টা ক্ষতি অবশ্যই লিখবা, যে ফলন 90% কমে যায়, এর চেয়ে বড় ক্ষতি আর কি হইতে পারে। এবং পেঁপে যদি তৈরি হয়ও তার মিষ্টি থাকবে না, আর পেঁপের মধ্যে যে একটা এনজাইম প্যাপেইন সেটাও কমে যাবে। এই 2টা কথা অবশ্যই লিখবা। এখন লাস্ট একটা কথা, ট্রান্সজেনিক জাত পরীক্ষা আসতে পারে। রেইনবো সানাপ এগুলো কি? উত্তর হলো এগুলো পেঁপের জাত। রেইনবো সানাপ হচ্ছে পেঁপের এমন একটা জাত, যে জাত আবাদ করলে এই ভাইরাস দিয়ে আক্রমণ হবে না, কারণ তার মধ্যে জিন ট্রান্সফার করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে পেঁপের রিং স্পট ভাইরাস। এবার দেখো, এই চ্যাপ্টারের একটা কমন ছবি, অর্থাৎ দ্বিপদী বহুপদীতে যদি এমসিকিউ আসে তাহলে একটা কমন ছবি কিন্তু পরীক্ষায় আসে। সেটা হলো এই যে বিখ্যাত একটা ভাইরাস, যাকেই বলা হয় টিটুফাস ভাইরাস, ব্যাঙ্গাচির মতো। এই যে পি যেটা দেখছো, এটা মাথা, আর এটা তো লেজ, আর এই জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়াম। এই জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়াম। ওকে, ফাইন। তো বলছে চিত্রে আর অংশটি কি? আর অংশ হলো একটা ব্যাকটেরিয়াম। দেখো, পরীক্ষার টিচাররাও কত ভুল করে, এখানে কখনোই ব্যাকটেরিয়া লেখা ঠিক হয় নাই, বাট এরকম ভুল ধরলে বইয়ের অনেক ভুল ধরা যায়। আসলে লিখতে হইতো ব্যাকটেরিয়াম। তোমরা কিন্তু ভুল করবা না, তোমাদের হাসান স্যারের বইয়ে কিন্তু দেখবা লেখা আছে ব্যাকটেরিয়াম, কিন্তু যিনি প্রশ্নকর্তা উনি আসলে এটা জানেনই না। সত্যি কথা, আমি তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু রিটেনে আসতেছি ভাইয়া শেষের দিকে, ভাইরাস শেষের দিকে। দেখো, তাহলে উদ্দীপকের চিত্রটি, এই পি আবরণটা, সো ভাইরাসের টিটু ভাইরাসের এই মাথার ভেতর থাকে ডিএনএ, বাকি পুরোটাই প্রোটিন। তাহলে 100% পি আবরণটি প্রোটিন, এটা সঠিক। আর অংশে ভাইরাস ডিএনএ এর অনুলিপন ঘটে। হ্যাঁ, আর অংশে ভাইরাসের ডিএনএ ভেতরে ঢুকে এবং সংখ্যা বৃদ্ধি করে, আমরা একটু পরেই দেখব। সঠিক। আর কোষটি শেষ ধাপে বিগলিত হয়, এবং অবশ্যই শেষ ধাপে এই আর কোষটি প্রাচীরটা বিগলিত হয়ে এই ভাইরাসগুলো বেরিয়ে আসে, এবং এটা আমরা চমৎকার করে একটু পরেই শিখবো। জাস্ট ধৈর্য ধরো। তাহলে এখানে 3টাই সঠিক। এখানে দেখো সেম ছবি, উদ্দীপক বি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এটা বি আর এটা ডি, এর ক্ষেত্রে কি প্রযোজ্য? আসলে এটা তো ব্যাকটেরিয়াম, এই গোল্লাটাকে বলে প্লাজমিড। তো আজকে আমরা ব্যাকটেরিয়াম নিয়ে কথা বলছি না, সো প্লাজমিড ভেক্টর হিসেবে কাজ করে। বলছে এ বি এর কোষে প্রবেশ করলে, অর্থাৎ এই টিটুফাস বি এর কোষে প্রবেশ করলে কি হবে? বি কোষের এনজাইম এর ডিএনএ কে নষ্ট করবে না। রে ভাই, এই তো একে আক্রমণ করবে। তাহলে এ কোষের এনজাইম বি কোষে, আসলে এটাই বি কে আক্রমণ করবে। তাহলে বি কোষের এনজাইম এর ডিএনএ কে বিনষ্ট করবে, এটা একদমই ভুল। আর যখনই আমরা একটা ভুল পাবো তাহলে এটা 100% সঠিক। তারপরও দেখে নেই, এর গঠন বি এর অভ্যন্তরে হবে। হ্যাঁ, এর গঠনটা এর ভেতরেই হবে, শেষ পর্যায়ে বি কোষটা বিদীর্ণ হবে। সো এখানে হচ্ছে শেষের 2-3 আনসার। আমি যদি এইটার দিকে তাকাই, চিত্রে আর অংশটি থেকে ভুলবা না, 300 যেখানে থাকবে, হয় 100 থেকে 300, না হয় শুধু 300 থাকবে। তাহলে এক চক্রে কয়টা ভাইরাস হয়? 300টা হয়, 300টা হয়। ভুলবা না, এই সংখ্যাটা আসে, 300টা হয়। উদ্দীপকের চিত্র একই, সেম প্রশ্ন। পি আবরণটি প্রোটিন, তাহলে এটা সঠিক। শেষ ধাপে বিগলিত হয়। আর অংশে ভাইরাল ডিএনএর অনুলিপন ঘটে। হ্যাঁ, আর অংশে ভাইরাল ডিএনএর মানে ভাইরাসের ডিএনএর অনুলিপন ঘটে, সংখ্যা বৃদ্ধি ঘটে। আচ্ছা, গেল। এবার দেখো সেম ছবি এটা, তাহলে এটা কোন ভাইরাস? এটা হচ্ছে টিটু ভাইরাস। এর বৈশিষ্ট্য কি? যেহেতু ভাইরাস অকোষীয়, ঠিক আছে, কিন্তু এইটা ভুল, ভাইরাস অতি আনুবীক্ষণিক কিন্তু না। এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্সিটিতেও আসছিল একবার, ঢাকা ভার্সিটিতে। কই গেলাম মামা? ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে, এই ডিএনএটার মধ্যে 150টা জিন থাকে ভাইয়া, 150টা জিন থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট।
লেজের ভেতর ডিএনএ নাই, সঠিক সঠিক, কারণ ডিএনএ আছে মাথার ভেতর, লেজের ভেতর একটা এনজাইম আছে, মনে রাখবা, লতে লেজ লতে লাইসোজাইম, এটা দিয়েই সে ব্যাকটেরিয়ার প্রাচীর গলায় বেরিয়ে আসে, লাইসোজাইম অর্থাৎ যে এনজাইম লাইসিস করে। ওকে, আচ্ছা, আবার দেখো সেই ছবি, তার মানে চিন্তা করো এই ছবি থেকে তুমি বহুপদী দ্বিপদীতে একটা এমসিকিউ কমন পাবাই। তো সেটা কি, সেম ভাবে বলছে উদ্দীপকের পি চিহ্নিত অণুজীবে বিদ্যমান, তাহলে পি চিহ্নিত অণুজীবের ভেতর কি বিদ্যমান, ডিএনএ বিদ্যমান। উদ্দীপকের নির্দেশিত পি ও কিউ উভয় গোষ্ঠীর অণুজীব, তাহলে পি এবং কিউ ভাইরাস এবং ব্যাকটেরিয়া এরা দুজনই রোগ সৃষ্টি করে, দুজনই জিন প্রকৌশলে ব্যবহৃত হয়, দুজনই কিন্তু রোগের প্রতিষেধক উৎপাদনে ব্যবহৃত হয়, তাহলে সবই সঠিক। এবার আসো, এইখানে একটা জিনিস দেখবা ভাইয়া, যখনই তুমি দেখবা মাথা ব্যথা জ্বর, অনেক শালার ভাইরা এই জ্বর মাথা ব্যথা দেখলেই ডেঙ্গু দাগায় দিবে, ভাইয়া একটু ওয়েট কর, দেখো মুতু হলুদ হয়ে গেছে, এই হলুদ হয়ে গেছে, যখনই ভাইয়া জ্বর মাথা ব্যথা থাকবে ডেঙ্গুর লক্ষণ, কিন্তু হলুদ দেওয়া মানে এটা ডেঙ্গু না, হলুদ হওয়া মানে জন্ডিস এবং বিলিরুবিন বেড়ে গেছে অর্থাৎ লিভারের সমস্যা, এটা হেপাটাইটিস। হেপাটাইটিস, তাহলে হেপাটাইটিস চেনার একমাত্র উপায় হলো এই হলুদ বা জন্ডিসের কথাটা থাকবে। তো এই রোগের ক্ষেত্রে তাহলে যেহেতু হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগটি হেপাটাইটিস, এটা তো আর মশকি দিয়ে হয় না, সো 1-2 হচ্ছে সঠিক আনসার। তো এই জায়গাটা অনেকেই ভুল করে, একটু খেয়াল রাখবা। এই যে দেখো আর একটা গুরুত্বপূর্ণ চিত্র, তাহলে এই চ্যাপ্টার থেকে চিত্র দিয়ে যদি মানে ভাইরাস থেকে যদি প্রশ্ন আসে, আগে যেটা দেখালাম আর একটা, এইটা কিন্তু টিএমভির ছবি, পৃথিবীর সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমভি, সর্বাধিক পরিচিত ভাইরাস টিটুফাস, কিন্তু প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমভি। এই যে টিএমভি, এই যে ভাইরাসটা, এটাই হচ্ছে এটা, যার এইটুকু হচ্ছে আরএনএ মাত্র 5%, আর এই 95%ই হলো প্রোটিন। যদি পরীক্ষায় ছবিটা এভাবে না দিয়ে জাস্ট এরভাবে টান দিয়ে বলতো উদ্দীপকের বি কি, তাহলে এই বি হইতো ক্যাপসোমিয়ার, মিয়ার মানে অংশ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিছে মানে পুরোটার নাম ক্যাপসিড অর্থাৎ প্রোটিন, একটা ভাইরাসের দুইটা অংশ প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, তো এই পুরোটাই হচ্ছে প্রোটিন, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিছে তাহলে এ কি, তাহলে এ হচ্ছে ক্যাপসিড। আর যদি এরকম একটার পাশে টান দিয়ে বলতো যে বি কি, তাহলে বি হতো ক্যাপসোমিয়ার, বি হতো ক্যাপসোমিয়ার। এই দুইটা সবচেয়ে বেশি আসা প্রশ্ন চিত্র থেকে টিটুফাজের পরেই। একইভাবে এই যে ছবিটা দেখো চিত্রের এ অংশটি, তাহলে এ অংশটি বাইরে আছে, তাহলে এটা হচ্ছে ক্যাপসিড, তাহলে ক্যাপসিড মানে প্রোটিন দ্বারা গঠিত, এর একককে ক্যাপসোমিয়ার বলে, এবং এই প্রোটিনটাই পোষককে আক্রমণ করে, এবং যে আক্রমণ করে তাকে আমরা বলি অ্যান্টিজেন, তাহলে ভুল বানা, এটা অ্যান্টিজেনের গুণাবলী বহন করে, সো তিনটাই সঠিক, তিনটাই সঠিক। এইবার একটা কথা, যখনই দেখবা জ্বর আর জয়েন্টে ব্যথা, সাথে তো হলুদ মলুদ নাই, চোখ লাল টাল ফুসকুড়ি হয়েছে, তাহলে এটা 100% ডেঙ্গু। আর ডেঙ্গুর ভাইরাসটা হচ্ছে ফ্লাভি ভাইরাস, ডেফলা, ফ্লাভি ভাইরাস, ডেঙ্গু ফ্লাভি, ডেঙ্গু ফ্লাভি, ডেঙ্গু ফ্লাভি। যে প্রশ্নটা আমি আজকে আমার পেজে করছি, ম্যাক্সিমাম বাচ্চা ভুল করছে, উদ্দীপকের রোগটি প্রতিরোধে করণীয়, তো সবাই দেখছে প্যারাসিটামল, হ্যাঁ ডেঙ্গু রোগে অ্যাসপিরিন দেওয়া যাবে না কারণ সে প্লেটলেট কমায়, কিন্তু প্যারাসিটামল দেওয়া যাবে। ওরে ভাই প্যারাসিটামল কখন দিবি, তুই অসুস্থ হইছস তারপরে দিবি, তো অসুখ হওয়ার পর যেটা তুই খাবি সেটা প্রতিকার, সেটা প্রতিরোধ না রে পাগলা, এটা হবে না। তাহলে প্রতিরোধ মানে এই মশকি তাড়াবা, মশকি যাতে আসতে না পারে, সো দেখো এই প্রতিরোধ দিয়েছে, যদি এইখানে প্রতিরোধ না দিয়ে কি বলতো যে এর প্রতিকারে বা এর চিকিৎসা পদ্ধতিতে, তাহলে তোমার তিনটা আনসার কিন্তু চলে আসতো। এইবার আসো ক খয়ে মাত্র 15টা প্রশ্ন পড়তে হবে ভাইরাস থেকে, এর মধ্যে তোমার ম্যাক্সিমামই পড়া হয়েছে। দেখো ব্যাকটেরিওফাজ ও সায়ানোফাজকে আমি তোমাদের আনসার সহ দিয়ে দিয়েছি, পিডিএফটা ক্লাস শেষেই দিব। এই তোমরা কি 100 জনের উপরে দেখছো, আল্লাহর কসম, আন্দাজ, এটা মিথ্যা কথা, কেউ নাই। আচ্ছা ব্যাকটেরিওফাজ ও সায়ানোফাজ কি, তাহলে ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ, সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস হচ্ছে সায়ানোফাজ। ইমার্জিং ভাইরাস কি, একটু আগে পড়ালাম। ক্যাপসোমিয়ার ও ক্যাপসিড কি, ক্যাপসিড কি ভাইরাসের প্রোটিন আবরণকে বলে ক্যাপসিড, আর সেই ক্যাপসিডের একককে বলে ক্যাপসোমিয়ার। সুন্দর করে লিখে দিবা, একদম খাঁচা মার্ক। এই প্রশ্নটা কিন্তু গয়েও আসতে পারে, গয়েও আসতে পারে। ভাইরাসকে জীব জ্বরের সেতুবন্ধন বা যোগসূত্র বলে কেন, ঘয়েও আসতে পারে। যদি গয়ে আসে তাহলে মার্ক কত, 3 মার্ক, 3 মার্কের জন্য জীবের 3টা বৈশিষ্ট্য, জ্বরের 3টা বৈশিষ্ট্য দিবা। আচ্ছা ভাইরাস কেন জ্বর, আচ্ছা জীবের একক কি, কোষ, কিন্তু ভাইরাস অকোষীয়, এটা দিবা। ভাইরাসের ভেতরে নিউক্লিয়াস তো নাই, সাইটোপ্লাজম নাই, কোনো কোষ প্রাচীর, কোনো অঙ্গাণু, কিচ্ছু নাই, এই দুইটা দিবা। আর একটা জিনিস অবশ্যই দিবা যে একটা সজীব কোষের বাইরে
ভাইরাস জড় পদার্থের মতো নিষ্ক্রিয়, তার মানে ভাইরাসের কার্যকলাপ ঘটতে গেলে অবশ্যই সজীব কোষের ভেতরে ঘটতে হবে। এজন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। পরজীবী মানে পরের উপর জীবন ধারণ করে। যেমন একটা উকুন পরজীবী, কিন্তু উকুনকে যদি আমি আমার চুল থেকে সরায় ফেলি, উকুন কিন্তু দৌড় মারবে। অর্থাৎ চুল থেকে সরায় ফেললেও, মাথা থেকে সরায় ফেললেও উকুনের জীবনের লক্ষণ প্রকাশ পাবে, কিন্তু ভাইরাসকে একটা জীবকোষ থেকে বের করে আনো, সে একটা জ্বর। তার মানে ভাইরাসের জীবন ধারণের জন্য অবশ্যই একটা জীবকোষের ভেতর থাকতে হবে, তাই তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। এই প্রশ্নটাও আছে। তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য এই তিনটা দিবা। জীব বৈশিষ্ট্য, একটা জীবের অবশ্যই ডিএনএ আরএনএ থাকবে। জীব মানে তার সংখ্যা বৃদ্ধি হবে, আর যেহেতু জীবের মধ্যে ডিএনএ আরএনএ আছে, তাহলে বংশগতির সংযোগ কিংবা প্রকরণ সৃষ্টি করবে ডিএনএ আরএনএর ব্যাপার স্যাপার। তাহলে মাথায় রাখবা, ভাইরাসের ডিএনএ আরএনএ আছে, সংখ্যা বৃদ্ধি করে, আর ডিএনএ আরএনএ আছে, তাই এটা কি বংশগতিতে ভূমিকা রাখে বা এর মধ্যে প্রকরণ ঘটে। এইগুলো হচ্ছে তার জীবীয় বৈশিষ্ট্য। এই 3-3-6টা দিলা, 3 মার্ক পেয়ে গেলা, শেষ। আবার পরীক্ষায় মাঝে মধ্যে আসে একটা প্রশ্ন আছে, ভাইরাসকে জীব বলে না কেন? তো জীব বলে না কেন, তখন জ্বরের কথাগুলো লিখবা। ভাইরাসকে জ্বর বলে না কেন, তখন জীবের কথাগুলো লিখবা। বুঝছো? এইবার আসো, 3টা প্রশ্ন এখান থেকে আসে। লাইটিক ও লাইসোজেনিক চক্র বলতে কি বোঝো? অনেকবার আসছে, তুমি অনুধাবনমূলকে এই প্রশ্নটা পাবা, কোনো না কোনো বোর্ডে পাবা। জ্ঞানমূলকে আসছে প্রোফাজ কি, টেম্পারেট ফাজ কি। খেয়াল করো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য 2টা চক্র আছে। লাইটিক, প্রথমে মাথায় রাখবা এই শালার নামের মধ্যেই আছে টি, লাইটি টি, তার মানে টি সিরিজভুক্ত, অর্থাৎ T2 T4 T6 ফাজে এটা দেখা যায়, বাদ বাকিগুলোতে দেখা যায় লাইসোজেনিক। 2টার মধ্যে পার্থক্য কি? লাইটিক কথাটা আসছে লাইসিস থেকে, লাইসিস মানে ভেঙে ফেলা। অর্থাৎ এই চক্রে কি হবে, এটা একটা ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়ামের ভেতর ভাইরাসের ডিএনএ প্রবেশ করবে, সংখ্যা বৃদ্ধি করবে, এবং ফাইনালি ব্যাকটেরিয়ামের প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে যাবে। যেহেতু পোষক কোষে প্রবেশ করলো, তাহলে 3টা কথা, 1 প্রবেশ করে, 2 সংখ্যা বৃদ্ধি করে, অ্যান্ড ফাইনালি পোষক কোষের বিদারণ ঘটায়, তাকে বলে লাইটিক চক্র। এইটার জ্ঞানমূলকে আসবে। তাহলে মনে রাখবা, ভাইরাস পোষক কোষে ঢুকলো মানে প্রবেশ করলো, সংখ্যা বৃদ্ধি করলো, অ্যান্ড ফাইনালি পোষক কোষের প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে আসলো, সেটা লাইটিক। তাহলে এবার তুমি বলো তো লাইসোজেনিক কি? লাইসোজেনিক হলো পোষক কোষে ঢুকবে, সংখ্যা বৃদ্ধি করবে, কিন্তু প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে আসবে না। যদি না আসে সেটা লাইসোজেনিক, দ্যাটস ইট। এবং এই 2টার ডেফিনেশন আসে, সবচেয়ে বেশি আসে লাইটিক চক্র। যদি জ্ঞানমূলকে আসে তাহলে তো ডেফিনেশন দিলা, অনুধাবনমূলকে আসলে এক্সাম্পলটাও দিবা, সাথে আরো কিছু কথা দিবা। কি কথা দিবা? ওই যে একটু আগে বললাম, লাইটিক চক্রে একসাথে 300টা ভাইরাস তৈরি হয়, এবং এখানে ভাইরাসই বস, তার সংখ্যা বৃদ্ধি ভাইরাস দ্বারাই কন্ট্রোল হয়, এবং এর আক্রমণের তীব্রতা হলো খুবই তীব্র। এখন লাইসোজেনিকে কি হয় জানো? ব্যাকটেরিয়ামের মধ্যে ভাইরাসের ডিএনএ ধরো প্রবেশ করলো, প্রবেশ করার পর সে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়। তো যুক্ত হয়ে গেলে মানে ব্যাপারটা এরকম, আমি ব্যাকটেরিয়ার ডিএনএ, ভাইরাসের ডিএনএ আমার কাছে আসছে, আমি শালারে আমরা ধরে ফেলছি, ওকে আর নড়তে দিচ্ছি না, ফলে সে হয়ে গেল নিষ্ক্রিয়। আর কোনো জিনিস নিষ্ক্রিয় হয়ে গেলে তার নামের শুরুতে থাকে প্রো কিংবা শেষে থাকে জেন, যেমন পেপসিনোজেন, প্রো রেনিন। যেহেতু ফাজ ঢুকছে বা ঢুইকাশে হয়ে গেছে নিষ্ক্রিয়, তাই তার নাম হয়ে গেছে প্রোফাজ। এটা পরীক্ষায় আসে। প্রোফাজ কি? তাহলে প্রোফাজ হলো লাইসোজেনিক চক্রের ফাজ ভাইরাসের ডিএনএ যখন ব্যাকটেরিয়ামে প্রবেশ করে, করার পর ব্যাকটেরিয়ামের ডিএনএর সাথে যখন যুক্ত হয়ে যায়, তখন এই বিষয়টাকে বলে প্রোফাজ। প্রোফাজ, বুঝছো? এবং পরবর্তীতে এটার কন্ট্রোল কিন্তু ব্যাকটেরিয়ার হাতে চলে যায়। অর্থাৎ আমি যদি কাউকে এরকম করে আটকায় ফেলি, তখন সে তো আমার কন্ট্রোলে থাকলো। এবং ব্যাকটেরিয়ার যেহেতু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় 2টা সংখ্যা বাড়ে, তাহলে লাইসোজেনিক চক্রেও কি একটা ভাইরাস থেকে মাত্র 2টা ভাইরাস তৈরি হয়, এবং এর কন্ট্রোলটা ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে এর আক্রমণটা অনেক মৃদু। এই মৃদুকেই বলে হয় টেম্পারেট। সে একবার জ্ঞানমূলকে আসছিল, টেম্পারেট ফাজ কাকে বলে? খুবই সিম্পল, টেম্পারেট ফাজ হলো লাইসোজেনিক চক্র সংগঠন করে যে ভাইরাস, যে ফাজ, তাকেই বলে টেম্পারেট ফাজ। তাহলে লাইটিক ফাজ কি? এটাও একবার জ্ঞানমূলকে আসছিল। বা ভিরুলেন্ট ফাজ কি? তাহলে যে সকল ফাজে লাইটিক চক্র সম্পন্ন হয় তারা ভিরুলেন্ট ফাজ, যে সকল ফাজে বা ভাইরাসের লাইসোজেনিক চক্র সম্পন্ন হয় তারা টেম্পারেট ফাজ। দ্যাটস ইট ভাই, শেষ আমরা। আচ্ছা, এ মারাত্মক ইম্পর্টেন্ট, ভাইরাস কি, ভিরিয়ন কি, প্রিয়ন কি। আবার ভিরয়েড এবং প্রিয়নের 2টা পার্থক্য, সবগুলোর আনসার দিয়ে দিছি। প্রথম কথা, নামের শেষে অন মানে একক। স্নায়ুতন্ত্রের একক নিউরন, রেচনতন্ত্রের একক নেফ্রন, তাহলে ভাইরাসের একক ভিরিয়ন। তার মানে যাহাই ভাইরাস তাহাই ভিরিয়ন। তো ভিরিয়ন কি আর ভাইরাস কি? সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। ডেফিনেশনে 2টা কথা লিখবা, কি দিয়ে গঠিত, কাজ কি।
গঠিত দুইটা জিনিস দিয়ে, নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড মানে প্রোটিন। কাজ কি? সংক্রমণ করা। তার মানে তুমি যদি লেখো নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড দিয়ে গঠিত সংক্রমণক্ষম ভাইরাসকে কি বলে? ভিরিয়ন। সাথে অ্যাড করতে পারো অকোষীয় অতি আণুবীক্ষণিক। তাহলে যে যে অকোষীয় অতি আণুবীক্ষণিক বস্তু নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড দিয়ে গঠিত এবং সংক্রমণ করতে পারে ক্ষম, তাকেই বলে ভিরিয়ন, তাকেই বলে ভাইরাস, তাকেই বলে ভিরিয়ন, তাকেই বলে ভাইরাস। কিন্তু এই দুইটার মধ্যে মনে রাখবা, প্রতে প্রিয়ন, এই মামার শুধু আছে প্রতে প্রোটিন, এই মামা শুধু প্রতে প্রাণীকে আক্রমণ করে, মামা প্র 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 শেষ। তাহলে প্রিয়ন, প্রোটিন, প্রাণী। তাহলে যে ভাইরাস আসলে ভাইরাস বলা ঠিক না, এরা হচ্ছে সাব ভাইরাল সত্তা, মানে ভাইরাসের ছোট সত্তা। তাহলে যে সাব ভাইরাল সত্তা, লিখতে পারলে ভালো, যে সাব ভাইরাল সত্তা প্রোটিন দ্বারা গঠিত এবং শুধু প্রাণীকে আক্রমণ করে তাকে বলে প্রিয়ন। আর এই প্রিয়নের উল্টাই হচ্ছে ভিরয়েড। কেমনে? প্রিয়ন যদি প্রাণীকে আক্রমণ করে তাহলে ভিরয়েড উদ্ভিদকে আক্রমণ করবে। প্রিয়ন যদি প্রোটিন দিয়ে গঠিত হয় তাহলে প্রোটিন আর কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড। আর আমরা একটু আগেই শিখছি উদ্ভিদের নিউক্লিক অ্যাসিড আরএনএ, উদ্ভিদের নিউক্লিক অ্যাসিড আরএনএ। তাহলে আরএনএ দ্বারা গঠিত উদ্ভিদকে আক্রমণকারী ভাইরাসকে বলে ভিরয়েড। দ্যাটস ইট। তাহলে পার্থক্য হলো, ডেফিনেশনও হলো, সব হলো। খাপে খাপ মমতাজের বাপ। এই যে এই প্রশ্নটা আসছিল, পিআরএসবির ফুল ফর্ম কি? পাপায়া রিং স্পট ভাইরাস। রিং স্পট পেঁপে গাছের জন্য ক্ষতিকর কেন? 90% ফলন কমাই দিবে, পেঁপের মিষ্টতা এবং প্যাপেইন কমাই দিবে। নভেল করোনা ভাইরাস বলতে কি বোঝো? আশা করি করোনা ভাইরাস নিয়ে এটা পারবে, এটার উত্তর আমি দেই নাই। বাধ্যতামূলক পরজীবী, মুখে বলছি আরেকবার বলি, ভাইরাসের বংশবৃদ্ধির জন্য অবশ্যই পোষকের ভেতর থাকতে হবে, এ কারণেই তাকে বলে বাধ্যতামূলক পরজীবী। এইচআইভির ফুল ফর্মটা শিখবা, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হেমোরেজিক ডেঙ্গু জ্বর কি? হেম মানে রক্ত, রেজ মানে ক্ষরণ। তো ডেঙ্গু জ্বরে যখন প্লেটলেট কমে যায়, এর ফলে যখন রক্তক্ষরণ শুরু হয়, তার নামই হেমোরেজিক ডেঙ্গু জ্বর। ডেঙ্গু কেন বিপজ্জনক? এই যে রক্তক্ষরণ হয়, এবং রক্তক্ষরণ হলে হলে একটা সময় মানুষ শকে চলে গিয়ে মরে যেতে পারে। তো মরে যাওয়ার চেয়ে খারাপ কিছু আছে? বিপজ্জনক। ভাইরাস জীব নয় কেন? এই যে বললাম, কেন জীব নয়? তাহলে জ্বরের 3-4টা বৈশিষ্ট্য দিয়ে দিবা। এগুলো সব অনুধাবনমূলক। বলতে কি বোঝো? মানে অনুধাবনমূলকে আসছে। এইবার ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য আসতে পারে, এটা অনুধাবনমূলকে একবার আসছিল। সো দুইটা কথা, অকোষীয় আদিকোষীয়, একটা গেল জানো। তাহলে এটা অতি আণুবীক্ষণিক মানে বেশি ছোট, এটা আণুবীক্ষণিক, দুইটা গেল। এই দুইটা দিবাই। 3 নাম্বার, ভাইরাসের ডিএনএ বা আরএনএ থাকে। এখানে আবার দিও না, ডিএনএ ও আরএনএ থাকে, এখানে মেইনলি ডিএনএ থাকে। ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষ, শুধু রাইবোজোম আছে, এর কোনো অঙ্গাণু নাই। এই 4টা কথা দিবা। আশা করি এই 4টা কথা দিলেই তুমি 2 মার্ক পাবা। 2 মার্কের জন্য আসলে 2টা কথা দেওয়া যায়, অকোষীয় আদিকোষীয়, অতি আণুবীক্ষণিক আণুবীক্ষণিক, রাইবোজোম নাই আছে, আরেকটাকে আমি ভুলে গেছি, হ্যাঁ ডিএনএ বা আরএনএ, শুধু ডিএনএ, শুধু ডিএনএ। ভাই মাত্র, তোমার তো জানো, মাত্র 2টা প্রশ্ন পড়লেই ভাইরাসের রিটেন কমন। সেই 2টা প্রশ্নের, 2টা প্রশ্ন মানে গ ঘ গ ঘ, 4টা কথা আসবেই। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব প্রশ্ন আসবে 2 ভাবে। অর্থনৈতিক গুরুত্ব আসতে পারে, অপকারিতা আসতে পারে, উপকারিতা আসতে পারে। আবার ল্যাঙ্গুয়েজটা এভাবে চেঞ্জ হয়ে আসতে পারে যে ভাইরাস রোগও সৃষ্টি করে, আবার রোগ প্রতিরোধও করে। উভয় ক্ষেত্রে তার ভূমিকা আছে, ব্যাখ্যা করো। মাথায় রাখবা, যদি বলে ভাইরাসের অপকারিতা, তাহলে ভাইরাস 4 জনের রোগ করে, মানুষের রোগ, উদ্ভিদের রোগ, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর রোগ এবং ব্যাকটেরিয়ার রোগ। আমরা জানি ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখন ব্যাকটেরিয়াটা যদি আমার জন্য উপকারী হয়, তাহলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করলে সেটা আমার অপকারিতা। আবার 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 ক্ষতিকর ব্যাকটেরিয়া যদি ধ্বংস করে, তাহলে সেটা আবার আমার উপকারিতা। তার মানে ব্যাকটেরিয়া ধ্বংস অপকারিতাতেও আছে, উপকারিতাতেও আছে। তাহলে এই অপকারিতার মধ্যে মানুষের অনেকগুলো রোগের নাম শুনছো, হায় হায় দেশে বসন্ত মাস এলো। উদ্ভিদের কিছু রোগ, ধানের টুংড়ো, কলার ব্যানানা থেকে বাঞ্চি টপ, তামাকের মোজাইক, এরকম কয়েকটা লিখবি, এটা তো হয়ে গেল। আর অন্যান্য প্রাণীর দেখা গেল ইঁদুরের টিউমার, এরকম 2-4টা লিখলে হয়ে গেল। উপকারিতায় এই 2টা কিন্তু এমসিকিউতেও আসে। ভাইরাস দ্বারা কোন কোন রোগের টিকা আবিষ্কার হয়? এই 5টা রোগ জিন্দেগিতেও ভুলবি না, আসবেই। জনে জনে পাশে বসে পোলিও টিকা খাওয়ায়। তাহলে ভাইরাস দ্বারা 5টা রোগের টিকা, জনে জনে পাশে বসে পোলিও টিকা, জনে জনে জন্ডিস জলাতঙ্ক, পাশে বসে প্লেগ বসন্ত, পোলিও টিকা খাওয়ায়, পোলিও। এই 5টা রোগের টিকা ভাইরাস দিয়ে হয়। আর ভাইরাস দিয়ে এই 4টা রোগের ওষুধ হয়। মনে রাখবি, ওষুধ খাওয়ায় প্লেটে করে ওষুধ খাওয়ায়। এইটুকু পড়বি,
এছাড়া খরগোশ নিধনে, পতঙ্গনাশক, লাল টিউলিপ সাদা হলে ফুলের দাম বেড়ে যায়, এটাও একটা উপকারিতা। কি অবস্থা! আর জেনেটিক প্রকৌশল সব জায়গায় লাগাই দিবি, হোক ভাইরাস, হোক ব্যাকটেরিয়া, হোক ছত্রাক, সব জায়গায় লাগাই দিবি, জেনেটিক প্রকৌশলে ভূমিকা আছে। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসো ভাইরাসের গঠন এবং টিটু ফাজের গঠন, এই দুইটার গঠন চিত্র সহ আসছিল ভাইয়া। খুবই সিম্পল, পরীক্ষায় যদি ভাইরাসের গঠন আসে, ভাইরাসের গঠন যদি আসে, তুমি জাস্ট এরকম গোল্লা দিবা, তুমি জাস্ট এরকম কি দিবা, এরকম গোল্লা দিবা, গোল্লা দিবা। দেওয়ার পর তুমি ভেতরে এখন কি দিতে চাও, তুমি ভেতরে এরকম একটা যদি দাও, এটা হচ্ছে আরএনএ, তাহলে অবশ্যই এখানে দিবা আরএনএ, আর এইটা দিবা ক্যাপসোমিয়ার। আবারও বলছি, ভুল করো না, এটা হচ্ছে ক্যাপসোমিয়ার, ঠিক আছে। আর যদি এরকম পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে তুমি এটাকে লিখতে পারো ক্যাপসিড, ক্যাপসিড লিখতে পারো। এখন কথা হচ্ছে, এই ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিডের বাইরেও কিন্তু আরেকটা আবরণ আছে, যাকে বলে এনভেলপ। তুমি যদি এনভেলপ দাও, নর্মালি এনভেলপ ডিএনএ ভাইরাসে থাকে, তবে আরএনএ ভাইরাসেও থাকে, যেমন করোনা ভাইরাস আরএনএ, তার তো এনভেলপ আছে, তো সেটা ব্যাপার না, তুমি এনভেলপটাও দিতে পারো। তাহলে নর্মাল ভাইরাসের গঠনে তুমি ভাব এই দুইটা ছবি দিবাই দিবাই দিবাই। আর টিটু ফাজের বেলায় অবশ্যই তুমি মাথাটা কি করবা, কি তারা ষড়ভুজ কেমনে আঁকে, এই তো ষড়ভুজ, হ্যাঁ, মাথাটা ষড়ভুজ দিবা, লেজ দিবা, মাথার ভেতর দ্বিসূত্রক ডিএনএ দিবা, লেজের এখানে কলার দিবা, এখানে দিবা বেস প্লেট, 6টা স্পর্শক তন্তু দিবা, এপাশে 3, এপাশে 3, আর এগুলো হচ্ছে স্পাইক, এগুলো হচ্ছে স্পাইক, দ্যাটস ইট। এইটা ডিএনএ, বাকি সবই হলো ক্যাপসিড। সিম্পল, এই ছবিটা তুমি আঁকবা, এই দুটো পরীক্ষায় আসে। এইবার আসো সেই বিখ্যাত বিখ্যাত প্রশ্ন, ভাইরাস থেকে একটা প্রশ্ন আসলে এটা আসবেই, আসবেই গ্যারান্টি। এবং এইটা কিভাবে লিখবা আমি শিখাই দিছি, বইয়ে একটু কঠিন করে আছে, বাট ওই কঠিনটা আমি এখন বুঝাইতে গেলে তোমাদের অনেক ঝামেলা হইতে পারে। তাকাও, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ধাপ, প্রশ্নটা এমনি আসতে পারে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির কৌশল চিত্র সহ, তাহলে চিত্র আঁকতে হইতে পারে। আবার প্রশ্ন হইতে পারে ভাইরাস দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস হতেও পারে, নাও পারে। যখন এই রকম প্রশ্ন আসবে তখন তোমার কষ্ট বেড়ে যাবে। হতেও পারে মানে লাইটিক চক্র, ধ্বংস নাও হতে পারে না মানে তখন লাইসোজেনিকটাও দেওয়া লাগবে। আবার ভাইরাসের উত্তম পোষক হলো ব্যাকটেরিয়াম, মানে ভাইরাসের আদর্শ পোষক হলো ব্যাকটেরিয়াম, মানে ব্যাকটেরিয়ামের ভেতর ভাইরাস সংখ্যা বৃদ্ধি করবে। অনেকভাবে প্রশ্নটা হইতে পারে। তো যে কাজটা করবা, তুমি দেখো, এই যে বললাম হাসান স্যারের বইয়ে কিন্তু দেখো ব্যাকটেরিয়াম আছে, ভুল করো না। তোমরা পরীক্ষায় যেহেতু এক বচন আম দিয়ে দিবা। আচ্ছা, প্রথমে দেখো কি হয়েছে, আমি একটু দ্রুত যদি বলি, টিটু ফাজের ছবি তো একটু আগে আঁকলা, এই টিটু ফাজ প্রথমে এর সাথে সংযুক্ত হয়েছে। এই সংযুক্তর ভেতর দুইটা কথা লিখবা, কাদের কাদের বন্ধনটা হলো, কাদের কাদের বন্ধন হলো। এই টিটু ফাজের স্পর্শক তন্তুর মধ্যে প্রোটিন আছে, তার সাথে টিটু ফাজের এই যে ইকোলাই ব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়ামের প্রাচীরে যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টর প্রোটিনের সাথে বন্ধনটা হয়েছে। তাহলে প্রথম ধাপ হলো সংযুক্তি। তাহলে সংযুক্তি কার কার মধ্যে হয়েছে, এই কথাগুলোই লিখবা। স্পর্শক তন্তুর প্রোটিনের সাথে ব্যাকটেরিয়ামের রিসেপ্টর প্রোটিনের মধ্যে একটা বন্ধন হয়েছে। 1 নাম্বার ধাপ হলো সংযুক্ত। 2 নাম্বার ধাপ কি, 2 নাম্বার ধাপ হলো এই প্রোটিন আবরণটাকে বাইরে রেখে শুধু ডিএনএটা ভেতরে ঢুকছে। এখন চিন্তা করো তো, এই ডিএনএটা ভেতরে ঢুকতে গেলে এর ভেতর ফুটা করা লাগছে না। ধরো আমি আমার পা দিয়ে এই ব্যাকটেরিয়াম, আমার এই মেঝেটা হচ্ছে ব্যাকটেরিয়াম, এর উপর আমি এসে দাবালাম। এখন আমার পায়ের নিচে আছে স্পাইক, তাহলে আমি যদি ফুটা করতে চাই আমি কি করব, এমন করে পাড়া দিব, তার মানে আমার লেজটা আমি সংকোচন করব। তাহলে এই কথাটা লিখতেই হবে ভাইয়া, সেটা হলো ফার্স্ট ডিএনএ প্রবেশ করতে গেলে লেজের সংকোচন করতে হবে এবং শক্তি প্রয়োগ করতে হবে। এই যে দেখো আমি শক্তি প্রয়োগ করতে হবে, তাহলেই প্রাচীরে ছিদ্র হবে, সেই ছিদ্র দিয়ে ডিএনএ বাবুটা প্রবেশ করবে। এইবার হচ্ছে আসল কথা, এইখানে এমন কিছু লাইন আছে যেটা তুমি বুঝবা না, মানে যদি আগে না বুঝে থাকো এখন বললে বুঝবা না। তাই কিভাবে লিখতে হবে আমি সিম্পল একটা হিসাব দেখাইছি, তুমি চমৎকার করে লিখবা এভাবে। সেটা হলো, এই যে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়ামের কোষে প্রবেশ করার সাথে সাথে ব্যাকটেরিয়ামের উপর একটা কর্তৃত্ব গ্রহণ করে। বুঝতে পারছো, কর্তৃত্ব গ্রহণ করে। এই কর্তৃত্ব গ্রহণের জন্য কিছু কাহিনী আছে, সেটা তুমি আর লেখার দরকার নাই, কিন্তু ওইটা এখন বললে মাথা গরম হবে। তাহলে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়া কোষে প্রবেশের সাথে সাথে ব্যাকটেরিয়ামের কর্তৃত্ব গ্রহণ করে। এরপর ব্যাকটেরিয়ামের ডিএনএকে খণ্ড খণ্ড করে এবং নিজের ইচ্ছা মতো অনুলিপন প্রক্রিয়ায়
তার ডিএনএ বানিয়ে ফেলে, অর্থাৎ এর ডিএনএ খণ্ড করে নিজের ডিএনএর মতো অনেকগুলো ডিএনএ বানিয়ে ফেলে। ফলে দেখো এই ধাপে এর ডিএনএ খণ্ড হয়েছে, আর যখনই ভাইরাসের ডিএনএ তৈরি হচ্ছে তখন এগুলো আরও ডট ডট হয়েছে, মানে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং ব্যাকটেরিয়াম কোষের রাইবোজোম ব্যবহার করে তার মাথা, লেজ, স্পর্শক তন্তুর প্রোটিনগুলো তৈরি করে। কিন্তু মনে রাখবা এক এক প্রোটিন এক এক জায়গায় তৈরি হয়, মানে এরা পৃথকভাবে তৈরি হয়। মাথা এক রাইবোজোমে, লেজ এক রাইবোজোমে, স্পর্শক তন্তু এক রাইবোজোমে তৈরি হয়। দেখো লিখছি সুন্দর করে যে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়াম কোষে প্রবেশের পর, এটাই লিখবা, কোষের কর্তৃত্ব গ্রহণ করে। প্রথমে ব্যাকটেরিয়ামের ডিএনএকে খণ্ড করে এবং সেটি দিয়ে নিজের ইচ্ছা মতো ডিএনএ তৈরি করে। শুধু তো ডিএনএ তৈরি করলে হবে না, এই ব্যাকটেরিয়ামের রাইবোজোম ব্যবহার করে মাথা, লেজ, বানান ভুল হয়েছে, স্পর্শতন্তু এবং স্পাইকের প্রোটিন বানায়। অবশ্যই লিখতে হবে প্রোটিনগুলো পৃথক পৃথকভাবে তৈরি হয়। এজন্যই কিন্তু পরের ধাপ হলো এই বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। তো বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়ার আগে অবশ্যই তোমাকে লিখতে হবে এই যে মাথা পৃথকভাবে তৈরি হয়েছে, তো একত্রিত হওয়ার আগে মাথার ভেতর কি ঢুকা লাগবে? ডিএনএ ঢুকা লাগবে। তাহলে সেই কথাটা লিখতে হবে যে প্রথমে ডিএনএ মাথার ভেতর প্রবেশ করে, তারপর অন্যান্য অংশ একত্রিত হয় এবং ফাইনালি নতুন ভাইরাস ব্যাকটেরিয়ার প্রাচীর বিদীর্ণ করে বেরিয়ে যায়। এই যে বিদীর্ণটা করলো কি দিয়ে? এনজাইমের কার্যকারিতায়। নামটা লিখতে পারলে ভালো, তার নাম লাইসোজাইম। তাহলে এই যে 5টা ধাপের 5টা কি জিনিস, তোমার ম্যাক্সিমাম মার্ক তো ভাইয়া 3 বা 4, এই কি কথাগুলো তোমাকে লিখতেই হবে, মাস্ট। এটা আসবেই, গ্যারান্টি, এটা আসবেই। এবং আশা করি ছবিটাও তোমরা বুঝছো যে ফাইনালি বিদীর্ণ হয়ে নতুন ভাইরাস মুক্তি পেল। আর যদি কোনো কারণে লাইসোজেনিক আসে, সেই ছবিটা আমি দেই নাই, সেই ছবিটার বেলায় কি হবে? এই জায়গার পরের ধাপ, সেখানে এটা হবে ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা হবে ভাইরাল ডিএনএ এবং এটার নাম হয়ে যাবে প্রোফাজ। তারপর এই জিনিসটাই সংখ্যা দ্বিগুণ হবে। অ্যান্ড পরবর্তীতে যদি কোনো কারণে, যেমন আমি যাকে ধরছিলাম, সে যদি আমার কাছ থেকে ছুটে যায়, তখন আবার সে লাইটিক চক্র করে বেরিয়ে চলে যাবে। একবার শুধু চেক করে নিও, লাইসোজেনিকটা একবার চেক করে নিও। তো ভাইয়া এই ছিল পড়া। ডেঙ্গু জ্বর থেকে কয়েকটা কথা। ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধ, যেহেতু বাংলাদেশে ডেঙ্গুটা এখন খুবই কমন, তোমাদের কোনো একটা বোর্ডে এটা পাবাই, না পেলে আমাকে এসে কমেন্ট করে জানাইও। ডেঙ্গুর লক্ষণ যদি আসে, তাহলে ডেঙ্গু তো একটা জ্বর এবং একে বলা হয় হাড় ভাঙ্গা জ্বর। তার মানে অবশ্যই হাড় ভাঙবে, বিশেষ করে হাড়ের যে জয়েন্ট, মেরুদণ্ড, কোমরে, এখানে ব্যথা হবে। আর রক্তক্ষরণ হয় নাই, কিন্তু ক্ষরণ হবে, অর্থাৎ যখন চামড়ার নিচেই এই রক্তগুলো জমা হবে তখন র্যাশ হবে। তাহলে সাধারণ ডেঙ্গু জ্বরে জ্বর, ব্যথা, র্যাশ, এটাই কিন্তু আবার উদ্দীপকে থাকবে। বাট যখন প্লেটলেট অনেক কমে যাবে তখন রক্তক্ষরণ হবে এবং এই রক্তক্ষরণ মোটামুটি নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচ দিয়ে হবে। যখন বেশি রক্তক্ষরণ হবে, রক্তের তরল অংশ যখন বেশি বেরিয়ে যাবে, তখন দেখবা ডাল থেকে পানি বেশি সরে গেলে ডাল ঘন হয়, রক্ত থেকেও পানি বেশি বেড়ে গেলে রক্ত, হিমটা কনসেন্ট্রেট হয়ে যাবে, তখন রক্ত পরিবহনে বাধাগ্রস্ত হবে, রোগীটা শকে চলে যাবে, কে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এই শেষের দুইটা খুবই খারাপ। প্রতিকারে অবশ্যই লিখতে হবে প্যারাসিটামল দিব, অ্যাসপিরিন দিব না। আর যেহেতু রক্তক্ষরণ হচ্ছে, তাহলে অবশ্যই আমরা প্রচুর পানি এবং তরল খাবার খাবো, মাস্ট। প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে এডিস মশকি নিধন। এই মশকি নিধন করার জন্য ম্যালেরিয়ার যে মশকির প্রতিকার যেভাবে আছে, যে কোথায় কি করব, মানে মশা যেখানে ডিম পাড়ে নষ্ট করব, এই কথাগুলো সুন্দর করে লিখতে হবে। তো খেয়াল করো, পরীক্ষায় কিন্তু আসছে প্রতিরোধ আসলে তোমার এই প্রতিকার দেওয়ার দরকার নাই। পানি খাইলে কখনো প্রতিরোধ হবে না। প্রতিরোধ আসলে তুমি স্পেসিফিক দিবা, প্রতিরোধ আসলে তুমি মশকি নিধন এটাই দিবা। আর যদি বলে প্রতিকার, তাহলে এটা দিবা। সো আন্দাজে বেশি লিখতে গিয়ে ভুল করো না। এটা একটা এমসিকিউ। ভাইরাসকে নিয়ন্ত্রণের দুইটা উপায় আছে, একটা টিকা দিব আর একটা অ্যান্টিভাইরাল ড্রাগ দিব, যার নাম ইন্টারফেরন, VVI। ভাইরাসের ওষুধ বলা হয় ইন্টারফেরনকে, ইন্টারফেরন ভাইরাস। হেপাটাইটিস থেকে পরীক্ষায় খুব একটা আসে নাই, সো একদমই আসে নাই। তো হেপাটাইটিস বিটাই হলো একমাত্র ডিএনএ ভাইরাস, বাকি সব হলো আসলে আরএনএ ভাইরাস। এইটার সুপ্তাবস্থা দেখতে পারো। যেহেতু এটা ডিএনএ ভাইরাস, তাহলে অধিকাংশ হেপাটাইটিস এটা দিয়েই হবে। কিন্তু সবচেয়ে খারাপ হলো হেপাটাইটিস সি, তাই এটাকে নীরব ঘাতক বা তুষের আগুন বলা হয়। এবং প্রথম দুইটার ভ্যাকসিন আছে, মনে রাখবা বি এবং সি এই দুইটা ক্যান্সার করে বা লিভার সিরোসিস করে। এ কারণে এই দুইটা ছড়ায়। এইচআইভি যেহেতু খুব খারাপ, তো এইচআইভি যেভাবে ছড়ায়, এই দুইটা, এই যে রক্ত, বীর্য, সংক্রমিত রক্ত, ইভেন হেপাটাইটিস ডি, এরা সবাই এইচআইভির মতো করে ছড়ায়। কিন্তু ভাওয়েল দুইটা, এ এবং ই, এই দুইটা কিন্তু পানিবাহিত রোগ।
এগুলো খাবারের মাধ্যমে ছড়ায়। এই দুইটা মেডিকেলেও আসছিল, ভুল করবা না। এখন ভাইরাসের ধরন কি, এটা আলিম স্যারে আছে। দেখো পিকর না, এগুলো আসবে না তোমাদের বোর্ডে, নামের শেষে তাহলে এটা হচ্ছে এ। দেখো এখানে আছে ডিএনএ, এই যে এটা ডিএনএ ভাইরাস অর্থাৎ ডিএনএ অর্থাৎ বি। এই যে দেখো হেপা সি, তাহলে এটা সি। এই যে দেখো ডেল্টার ডি, এই যে ডি। এই যে দেখো হেপি ই, বুঝতে পারছো? এবং লক্ষ্য করো ডিএস মানে ডাবল স্ট্র্যান্ড, সো ডিএনএ যেহেতু ডাবল স্ট্র্যান্ড, আর এসএস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড। এর মধ্যে হেপাটাইটিস ডি এটা অসম্পূর্ণ ভাইরাস, তাই এটা হচ্ছে মাইনাস, বাকি সবগুলো হচ্ছে প্লাস। আর টিকা আবিষ্কার হয়েছে তো প্রথম দুইটার, এই বি এরটা আজীবন সুরক্ষা দেয়, এটা 10 বছর, আর এগুলো আবিষ্কার হয় নাই, পরীক্ষামূলক চালু হয়েছে। এই হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস নির্ণয়ের জন্য আমরা বিলিরুবিন আর এসজিপিটি, চ্যাট জিপিটি না এসজিপিটি পরীক্ষা করব। এবং এর লক্ষণে অবশ্যই এই জন্ডিস বা হলুদ ব্যাপারটা থাকবে। এরও প্রতিকার হলো, যেহেতু জ্বর হয়, জ্বরের চিকিৎসা অবশ্যই বিশ্রাম কথাটা না লিখলে তুমি মার্কই পাবা না। এবং প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন 4টা ডোজ 1 মাস পর পর, এবং চতুর্থটা প্রথমটার 1 বছর পর। এবং ভিভিআই হেপাটাইটিস টিকা দেওয়ার আগে কোনটা পরীক্ষা করে দেখব? হেপাটাইটিস বি এর সারফেসে, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসের বাইরে যে অ্যান্টিজেন, এই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আছে কিনা। অর্থাৎ আগে থেকেই যদি এই অ্যান্টিজেন থাকে, তার মানে তার দেহে হেপাটাইটিস আছে। নতুন করে আর আমরা টিকা দিয়ে আসলে লাভ নেই, যা হওয়ার আগে হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমি বেশি সময় নিয়ে ফেললাম। কেউ আছো কিনা, আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে দিব, তখন টেনে টুনে দেখো। বিশ্বাস করো ভাইরাসের ক খ গ ঘ এমসিকিউ এর বাইরে আজীবন, এটা যদি আসলে যে কোনো ব্যাচ দেখে, এর বাইরে কিছু আসলে আসার কথা না। তবে মেডিকেল অ্যাডমিশন ভার্সিটির জন্য আরও কিছু পড়তে হবে। আমি বোর্ডে অনেক রিসার্চ করে এই ভিডিওটা বানালাম। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।